ওকে, আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রথমে আমরা কোভ্যালেন্ট বন্ডিং দিয়ে স্টার্ট করছি। কোভ্যালেন্ট বন্ডিং এর বেসিক যে আইডিয়াটা সেটা একটু আমরা দেখে নেব। বেসিক আইডিয়া বলতে কোভ্যালেন্ট বন্ডিং তৈরি হয় বাই দ্য মিউচুয়াল শেয়ারিং অফ দ্য ইলেকট্রনস, ঠিক তো? যেমন আমি যদি একটা দুটো সিম্পল এক্সাম্পল দেখাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে বুঝতে। যেমন মনে কর আমি মনে কর একটা এক্সাম্পল দেখাচ্ছি, CCl4। এখন এই CCl4 মলিকুলের ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন, তার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানি 1s2 2s2 2p2, তার মানে আউটার মোস্টে 2s2 2p2। কটা ইলেকট্রন রয়েছে? 4টে। তাহলে কার্বনের আউটার মোস্টে আমি 4টে ইলেকট্রন ড্র করি। আর রয়েছে কে? ক্লোরিন। ক্লোরিনের আউটার মোস্টে কটা ইলেকট্রন? 3s2 3p5, 7টা ইলেকট্রন। আমি ক্লোরিন গুলোকে ড্র করছি বাই রেড। অঙ্কিতা আর অনামিকা শুনতে পাচ্ছিস তো? জল জমে আছে প্রচুর নাকি? বাড়ির আশেপাশে? অসাধারণ। এবার টার্গেট হচ্ছে প্রতিটা অ্যাটম তাদের অক্টেট ফিল আপ করবে। অক্টেট কেন চুজ করা হলো? কারণ যে এলিমেন্ট গুলো এখানে ইনভলভ তাদের ক্ষেত্রে তাদের ক্লোজেস্ট যে ইনার্ট গ্যাস কনফিগারেশন তারও আউটার মোস্টে 8টা করে ইলেকট্রন রয়েছে। সো এখানে কার্বন কি করলো? ক্লোরিনের সঙ্গে ইলেকট্রন শেয়ার করলো, শেয়ার করে তার অক্টেট ফিল আপ করলো। এবার যেটা ইম্পর্টেন্ট বা বোঝার মতো জায়গা সেটা হচ্ছে, যদি আমি এই কমন এরিয়াটার কথা ভাবি, এই কমন এরিয়াগুলোর কথা ভাবি, এখানে ইলেকট্রনের সংখ্যা কতগুলো আছে? এখানে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে দুটো। দুটো ইলেকট্রনের বিনিময়ে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। তাহলে এখানে আমি কটা কোভ্যালেন্ট বন্ড পাচ্ছি? টোটাল 4টে কোভ্যালেন্ট বন্ড আমি পাচ্ছি। এগুলো কিন্তু আমরা ছোটবেলায় শিখেছিলাম, তো সেটাকে জাস্ট আমি একবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি। এই হচ্ছে ঘটনা। এখন একটা জায়গা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোরা দেখেছিলিস এরকম একটা কোশ্চেন দেওয়া হতো যে আমি মনে কর নিলাম একটা এলিমেন্ট ফসফরাস। ফসফরাস কোন গ্রুপে রয়েছে? গ্রুপ 15 এ রয়েছে। তো এই গ্রুপ 15 এ ফসফরাস যেমন রয়েছে তেমন তার আগে নাইট্রোজেনও রয়েছে। নাইট্রোজেন ভ্যালেন্সি শো করে 3, কিন্তু ফসফরাস 5ও শো করতে পারে, 3ও শো করতে পারে। একই রকম ভাবে আমি যদি গ্রুপ 16 এর কথা বলি, গ্রুপ 16 এর ক্ষেত্রে অক্সিজেন আছে, সালফার আছে। অক্সিজেন ভ্যালেন্সি শো করে 2, কিন্তু সালফার 2 শো করতে পারে, 4 করতে পারে, 6 করতে পারে। কি করে হচ্ছে? এইটা বোঝার জন্য যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এই গ্রুপ বা পিরিয়ড 3 যে এলিমেন্টস গুলোর কথা বলা হচ্ছে, এই ফসফরাস বল, এই সালফার বল, এদের ইলেকট্রনিক কনফিগারেশন। ফসফরাস ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে? সেটা হচ্ছে যে নিয়ন 3s2 3p3,
সালফারের কি হচ্ছে সেম নিয়ন 3s2 3p4। আমি যদি একটু ছবিটা আঁকি, এই হচ্ছে 3s, এই হচ্ছে 3p। 3s এ দুটো ইলেকট্রন রয়েছে, 3p তে একটা করে ইলেকট্রন রয়েছে। Since in 3p 3 unpaired electrons are present, so phosphorus will show trivalency। এটা আমাদের জানা জিনিস, কিন্তু স্যার পেন্টাভ্যালেন্সি কেন শো করছে বা কিভাবে করছে? আর যদি করছে গ্রুপ 15 এর ফসফরাস করলেও গ্রুপ 15 এর থাকায় নাইট্রোজেন কেন করছে না? তার কারণ ফসফরাসে রয়েছে ভ্যাকেন্ট 3d। এটা যেমন 3s, এটা 3p, এটা হচ্ছে 3d। 3d তে কোনো ইলেকট্রন নেই, কিন্তু যখন বন্ড করার জন্য এই ফসফরাস এলিমেন্টটা এক্সাইটেড হচ্ছে, তখন তার একটা ইলেকট্রন ফ্রম 3s জাম্প করে 3d তে চলে আসতে পারে। আসলে কি হবে? আসলে আমি টোটাল আনপেয়ার্ড ইলেকট্রন পাচ্ছি 5টা, and for that reason phosphorus can show pentavalency. Okay, similar case for sulfur আমি বলতে পারি। সালফারের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি দেখেছি। সালফারের ক্ষেত্রে কি হচ্ছে, গ্রাউন্ড স্টেটে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন ছিল, এখানেও 3d ভ্যাকেন্ট পড়ে আছে। এখন ডিউরিং দ্য রিঅ্যাকশন one paired electron can excite and can come to the vacant 3d। তাহলে সেক্ষেত্রে কি পাবো? সেক্ষেত্রে যা বলার, বলছি যা বলার না মুখে বলিস, আমি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি না, ঠিক আছে? কারণ 4s আউটার মোস্ট অরবিট, এখানে তো 4s নেই, এদের আউটার মোস্ট অরবিট 4s, এটা আউটার মোস্ট 3s, 3 n is equal to 3 থার্ড পিরিয়ড এলিমেন্ট, তো এখানে 4 এর প্রশ্ন আসছে করতে। 3d তে ঢোকার আগে 4s এ ঢোকে সে তো ঠিক কথা, কিন্তু কার ক্ষেত্রে? গ্রুপ পিরিয়ড 4 এর ক্ষেত্রে। এর পিরিয়ড 4 কোথায়? থার্ড পিরিয়ড এলিমেন্ট। সো এখানে আনপেয়ার্ড ইলেকট্রন 4টে, তাই ভ্যালেন্সি 4 শো করছে। একইভাবে যদি এটা জাম্প করে আবার এখানে চলে আসে, তাহলে 6টা হয়ে যাবে, তখন ভ্যালেন্সি 6 শো করবে। সো দ্যাট ইজ দ্য রিজন, দ্যাট ইজ দ্য ফসফরাস, সালফার, এগুলো কিন্তু মাল্টিপল ভ্যালেন্সি শো করতে পারে। ক্লোরিন মাল্টিপল ভ্যালেন্সি শো করতে পারে, এই হচ্ছে তার রিজন। ঠিক আছে, এই কারণে তোরা যখন ক্লাস 10-এ ওই লুইস ডট স্ট্রাকচার আমরা পড়েছিলাম, দেখেছিলাম যে কিছু মলিকিউল আছে যারা এক্সপ্যান্ডেড অক্টেট শো করে, যেমন SF6, PCl5। তার কারণ কিন্তু আমরা তখন বুঝিনি, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে কারণটা কি, কেন তারা এই ঘটনাগুলো দেখাচ্ছে। ওকে, ক্লিয়ার? ওকে, আমি তাহলে পরের পাঠে যাই। কিন্তু এই যে
ভ্যালেন্সি ব্যাপারটা আমরা ক্লিয়ার হলাম, আমরা বুঝলাম, কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে না যে মলিকুল যেগুলো আমরা তৈরি করছি বা যে মলিকুল গুলো আমরা পাচ্ছি সেই মলিকুল গুলোর ক্ষেত্রে তাদের শেপ, তাদের স্ট্রাকচার কিরকম হবে, ইন্টারনাল যে অ্যাঙ্গেল গুলো তৈরি হচ্ছে মলিকুলের মধ্যে সেই অ্যাঙ্গেল গুলো কিরকম হবে, তাদের জিওমেট্রি বা কিরকম হবে, এইসব কিন্তু আমরা জানতে পাচ্ছি না। এগুলো জানা যাবে কি করে? এগুলো জানতে গেলে আমাদের নতুন যে জিনিসটা শিখতে হবে, দ্যাট ইজ ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এইটা আমাদের জানতে হবে বা শিখতে হবে, ভিএসিপিআর থিওরি। বাট ভিএসিপিআর থিওরিতে যাওয়ার আগে যেটা প্রথমে আমরা শিখব সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন ব্যাপারটা কি জিনিস? হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশন বলতে বোঝায় যে কোনো একটা অ্যাটমিক অরবিটালের কোনো একটা অ্যাটমিক অরবিটাল এস হোক বা পি হোক অন্য অ্যাটমিক অরবিটালের সঙ্গে একটা কম্বিনেশন করছে। এই কম্বিনেশন করে সে যদি নতুন কোন ধরনের বন্ড বা অরবিটালস তৈরি করে তাকে আমরা বলছি হাইব্রিডাইজেশন। কিরকম কম্বিনেশন? প্রথম কোশ্চেন তাহলে বলছি সব দেখাচ্ছি। তাহলে ফার্স্ট আমাদের বুঝতে হবে combination of atomic orbitals। কি কি কম্বিনেশন দেখবো আমরা প্রথমে যে কম্বিনেশন দেখতে চলেছি, আচ্ছা কম্বিনেশনের কথা আসছে কেন সেটা আগে ব্যাপারটা বোঝাই, তাহলে আরো ক্লিয়ার হবে। মনে করো আমি একটা মলিকিউল নিলাম, সিম্পলেস্ট মলিকিউল মিথেন। এই মিথেন মলিকিউলটা পাওয়া গেছে। এই মিথেন মলিকিউলটাকে আমি স্টাডি করলাম, আমি তার এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করলাম, করে আমি তার স্ট্রাকচার দেখতে পেলাম। দেখতে মলিকিউলটা দেখতে হয় কি নাম এরকম ধরনের স্ট্রাকচারের? একে বলা হয় টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এবং দেখা গেল এই মলিকুলটার ক্ষেত্রে HCH এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এটা হলো এক্সপেরিমেন্টাল ডেটা। দুটো ডেটা পেলাম। কি কি পেলাম? মিথেন মলিকুলটা হচ্ছে টেট্রাহেড্রাল, দ্যাট মিনস ইট ইজ আ 3-ডাইমেনশনাল স্ট্রাকচার। কিরকম স্ট্রাকচারটা ভালো করে বোঝার চেষ্টা কর। যে দুটো আমি নরমাল বন্ড দিয়ে দেখিয়েছি, নরমাল বন্ড, এই যে বন্ড দেখতে পাচ্ছিস, নরমাল বন্ড দিয়ে যেগুলো দেখিয়েছি, এই বন্ডটা, এই বন্ডটা, এই দুটো রয়েছে অন দা বোট প্লেন, বোট প্লেনের উপরে রয়েছে। এই যে বন্ডটা দেখতে পাচ্ছিস, যেটাকে আমি ট্রায়াঙ্গেল টাইপের একটা বন্ড একে রিপ্রেজেন্ট করেছি, দ্যাট ইজ অ্যাবভ দ্য প্লেন, মানে এই প্লেনটার উপর উপরের দিকে উঠে আছে এই বন্ড। আর এই যে ডটেড বন্ড, এটা এই প্লেনের পেছন দিকে রয়েছে। তার মানে একটা 3-ডাইমেনশনাল স্ট্রাকচার আমরা বুঝতে পারছি। হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেন এই পার্টটা রয়েছে বোর্ডের প্লেনের উপর। এই হাইড্রোজেনটা অ্যাবভ দ্য প্লেন রয়েছে, এই হাইড্রোজেনটা বোর্ডের প্লেনের পেছন দিকে রয়েছে, বিলো দ্য প্লেন রয়েছে। সো ইটস আ 3-ডাইমেনশনাল স্ট্রাকচার। এখন এই 3-ডাইমেনশনাল স্ট্রাকচার আমি পেলাম কি করে? কার্বনের ক্ষেত্রে কি করে হলো? সো এইটা বোঝার জন্য আমাকে প্রথমে অ্যাটমিক অরবিটালের কম্বিনেশনটা বুঝতে হবে। কিরকম কম্বিনেশন? মনে কর আমি প্রথমে দেখছি এস আর এস এর মধ্যে কম্বিনেশন।
এস অরবিটাল দুটো এস অরবিটালের মধ্যে কম্বিনেশন। দুটো এস অরবিটাল কি কি হতে পারে? অবশ্যই তারা, যেহেতু দুটোই এস অরবিটাল, দুটো ডিফারেন্ট অ্যাটমের হবে, কিন্তু যেহেতু এস অরবিটালের শেপ সিমিলার, দ্যাট ইজ বোথ আর স্ফেরিক্যাল, তাহলে আমি দু রকমের কেস পাবো। কিরকম দু রকম কেস? একটা হতে পারে যে বোথ হ্যাভিং ইন সিমিলার সিমেট্রি, মানে দুজনেরই সিমেট্রি সেম। আরেকটা কেস পাবো দে আর ইন অপোজিট সিমেট্রি, মানে একটা যদি পজিটিভ হয় তাহলে আরেকটা নেগেটিভ, বা একটা যদি শেডেড হয় আর একটা আনশেডেড। আমি উপরের দুটোই যেমন আনশেডেড করছি বা শেডেড করে দিই, একই ব্যাপার। আইদার শেডেড মানে যা হবে দুটোই সেম হবে, পরিষ্কার কথা হচ্ছে এটা। এখানে দুটোই শেডেড, তাহলে এদের যদি কম্বিনেশন করি কি পাওয়া যাচ্ছে? জাস্ট দুটো জুড়ে যাচ্ছে, এইটা একটা পাচ্ছি। এইসব ছবি কিন্তু তোকে আঁকতে দেবে না, তোর ভাবার কিছু ব্যাপার নেই, এইসব ছবি আঁকতে হবে, তোকে জানতে হবে, ছবিটা প্র্যাকটিস করতে হবে, কিন্তু এই ছবি তোকে আঁকতে দেবে না। আর যখন এদের দুজনের মধ্যে কম্বিনেশন করছি, দুজনের ডিফারেন্ট ফেজে রয়েছে, সো একটা আর একটার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাইবে। যেহেতু এরা দুজনে কিন্তু ডিফারেন্ট ফেজে রয়েছে, দুজনের কিন্তু সিমেট্রি সেম নয়, তার মানে এখানে আমি একটা কি পাচ্ছি? এখানে একটা নোডাল প্লেন আমি পাচ্ছি, দ্যাট ইজ দ্য নোডাল প্লেন। নোডাল প্লেন মানে মনে হচ্ছে নিশ্চয়ই যে আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়ার সময় নোডাল প্লেনের কথা বলেছিলাম, তাহলে এটা একটা নোডাল প্লেন আমি পাচ্ছি। এবং আরো যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যখন দুজনের সিমেট্রি সেম, তখন যে ইন্টারঅ্যাকশনের ফলে যে বন্ডটা তৈরি হয় তাকে বলা হয় বন্ডিং, সিগমা বি অর অনলি সিগমা। সিগমা কেন? যদি এস অরবিটালের ইনভলভমেন্ট থাকে, এস অরবিটাল যদি ইনভলভ থাকে, তখন যে কোনো ধরনের কম্বিনেশনে অলওয়েজ সিগমা বন্ডই তৈরি হবে। কেন? কারণ এস অরবিটালের কিন্তু কোনো পার্টিকুলার ডাইরেকশন নেই। এস অরবিটালের কোনো ডাইরেকশন না থাকার জন্য এস অরবিটাল অলওয়েজ সিগমা বন্ড তৈরি করবে। তাহলে এস অরবিটালের ক্ষেত্রে একটা কেস পেলাম, দুটো এস অরবিটালেরই সিমেট্রি সেম, তাহলে এইটা। আর এখানে হচ্ছে দুটো এস অরবিটালের সিমেট্রি অপোজিট, তখন তাকে সিগমা স্টার অথবা সিগমা অ্যান্টি বন্ডিং দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সিগমা স্টার অথবা সিগমা এবি। ওকে, এটা গেল এস এর গল্প। এবারে একই রকম ভাবে এস এর সঙ্গে পি এর কম্বিনেশন হতে পারে। সেখানে কিরকম হবে? হতে পারে এই এস অরবিটাল এই পি অরবিটাল, এটা একটা কেস হতে পারে। আরেকটা হতে পারে এই এস অরবিটাল এর সঙ্গে এই পি অরবিটাল হতে পারে। তাহলে এর ক্ষেত্রে কি পাবো? যেহেতু দুটো শেডেড একই সঙ্গে মার্চ করছে, এই শেডেড অংশটা বড় হয়ে যাবে, আর এখানে একে অপরের থেকে দূরে সরে যেতে চাই। এখানে একটা নোডাল প্লেন পাবো। এখানে নোডাল প্লেন আছে মানে এখানে যে নেই তা কিন্তু নয়, বাট এখানে নোডাল প্লেনটা অলরেডি ছিল, আর এই নোডাল প্লেনটা নতুন করে তৈরি হলো, সো দ্যাটস হোয়াই ইট ইজ শোন সেপারেটলি।
এবং আমি অলরেডি বলেছি যে যখনই আমার এস অরবিটালের ইনভলভমেন্টে কোনো ইন্টারঅ্যাকশন হবে, মানে কোনো বন্ড তৈরি হবে, তখন বন্ডটা সিগমা হবে। তার মানে এটা সিগমা, যেহেতু দুটো সেম সিমেট্রি ম্যাচ করেছে তাই এটা সিগমা বা সিগমা বি, আর এটা হচ্ছে সিগমা স্টার অথবা সিগমা এ বি। তাহলে এস অরবিটালের ইন্টারঅ্যাকশন এরকম হয়, এস এর সঙ্গে এস এর হতে পারে অথবা এস এর সঙ্গে পি এর হতে পারে। তুই জিজ্ঞেস করতে পারিস স্যার এস এর সঙ্গে কি ডি এর হয় না? এস এর সঙ্গে ডি এর হওয়াটা একটু আনলাইকলি, তার কারণ এস আর ডি এর মধ্যে এনার্জি ডিফারেন্সটা অনেক বেশি। ইন্টারঅ্যাকশন হতে গেলে দুটো অ্যাটমিক অরবিটালকে কাছাকাছি থাকতে হবে এনার্জেটিক্যালি, তবেই তাদের মধ্যে কম্বিনেশনটা ঘটবে। এবার আমরা দেখব পি আর পি এর মধ্যে ওভারল্যাপিং বা কম্বিনেশন। পরের পাতায় যাই। হ্যাঁ বল। এইখানে নোডাল প্লেন ছিল তো, এই যেটা নোডাল প্লেন তো, এটাই তো এখানে আছে। আমি নতুন তৈরি হওয়া নোডাল প্লেন দেখিয়েছি, এক্সিস্টিং নোডাল প্লেন আলাদা করে দেখাই। যেটা আগেও ছিল সেটাই রয়েছে, নতুন কি এখানে নোডাল প্লেন এক্সট্রা কিছু তৈরি হয়েছে এই কম্বিনেশনের ফলে? উত্তর হচ্ছে না, সেই জন্য আমি এখানে আলাদা করে দেখাই। বাট এখানে কম্বিনেশনের ফলে এদের মধ্যে একটা নোডাল প্লেন তৈরি হয়েছে, সেই জন্য সেটাকে দেখিয়েছি। বল বাকিটা বল। হ্যাঁ বল। একটা প্লাস একটা মাইনাস চার্জ নয়, জাস্ট বোঝানোর জন্য একটা যদি ডান দিক হয় আর একটা বাঁ দিক এরকম ব্যাপার, একটায় যদি কিছু থাকে আর একটায় কিছু নেই, এটা বোঝানোর জন্য। হ্যাঁ অঙ্কিত অনামিকা কি বলছিলিস বল, নাকি সম্প্রীতি বলছিলিস, কে বলছিলিস, কি বলছিলিস বল। ওকে, আমি তাহলে পরেরটা। এবারে আমরা দেখব পি এর সঙ্গে পি এর ওভারল্যাপ। বাট এই পি এর সঙ্গে পি এর ওভারল্যাপিং দু রকম হতে পারে। একটা হতে পারে বাই হেড অন কলিশন। সেটা কিরকম আগে দেখি। দেখ, পি অরবিটালের একটা ডাইরেকশন আছে আমরা জানি, এরকম একটা কেস হতে পারে। আরেকটা হতে পারে এই যে এখানে কম্বিনেশনটা হচ্ছে দুটো পি অরবিটালের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। তাহলে এখানে আমি এরকম একটা জিনিস পাবো। এর ক্ষেত্রে এই পাবো। এখানেও কিন্তু that is the nodal plane। ঠিক আছে, যেহেতু অরবিটাল দুটোর মধ্যে হেড অন কলিশন হচ্ছে, তার ফলে এইখানেও যে ধরনের বন্ডিং তৈরি হবে সেটা হচ্ছে সিগমা বন্ডিং, যেহেতু হেড অন কলিশন হচ্ছে। সো সিগমা অর সিগমা বি, এটা হবে সিগমা স্টার অথবা সিগমা এ বি। এটা হেড অন কলিশনের ক্ষেত্রে দেখলাম। আরেক রকমের কলিশন হতে পারে,
কি হতে পারে? সেটা হচ্ছে একজন আরেকজনের সঙ্গে পারপেন্ডিকুলারলি কম্বাইন করলো। ভালো করে ভেবে দেখ, আমি একটুখানি দেখিয়ে দিই। এখানে একটা রয়েছে এরকম, আর একটা এরকম ভাবে অ্যাপ্রোচ করছে। তার মানে মেন সেন্টার অফ অ্যাপ্রোচিং এরিয়া এই রিজিয়নটা, যেটা পারপেন্ডিকুলারলি রয়েছে আরেকজন। আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনটা হচ্ছে নোডাল প্লেন। এখানে probability of finding electron almost নেগেটিভ, মানে জিরো। সো এই ধরনের কম্বিনেশনে আমি কোনো বেটার কোনো আউটকাম পাবো? উত্তর হচ্ছে না। সো দিস কাইন্ড অফ কলিশন ইজ ডিসকার্ডেড। আমি আইদার দুটোকে মুখোমুখি করতে পারবো, অথবা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে ল্যাটারাল। কিরকম ব্যাপারটা? এই আছে, এই আছে। আরেকটার ক্ষেত্রে এই আছে আর এই আছে। এই দুটো যদি কম্বাইন করানো হয় সেক্ষেত্রে এই একটা পার্ট পাচ্ছি, সিমিলারলি এরকম একটা পার্ট পাচ্ছি। তাহলে ওপরটা হচ্ছে পুরোটাই শেডেড। এর ক্ষেত্রে এই পাচ্ছি। তাহলে এখানেও কিন্তু আমি নোডাল প্লেন পাচ্ছি। ভালো করে ভেবে দেখ, এইখানে নতুন নোডাল প্লেন হচ্ছে এই নোডাল প্লেন, নতুন। একবার কোয়েশ্চেন দিয়েছিল, আমি বলছি কোয়েশ্চেনটা। তাহলে এইখানে হয়েছে ল্যাটারাল ওভারল্যাপিং। ল্যাটারাল ওভারল্যাপিং এ কিন্তু ইন্টারঅ্যাকশনটা অতটা স্ট্রং হয় না। বোঝাই যাচ্ছে যদি মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে যে পরিমাণ এনার্জি রিলিজ হবে বা যে পরিমাণ ইন্টারঅ্যাকশন আমি দেখতে পাবো, সেরকম ইন্টারঅ্যাকশন কিন্তু পাশাপাশি ওভারল্যাপিং করলে হয় না। সো ইন দ্যাট কেস, for lateral overlapping, in lateral overlapping rather, the bond is formed that is pi or pi bonding. তাহলে এটা কি হবে? pi star অথবা pi anti bonding। তাহলে একটা হলো pi star আর একটা হলো pi। কার এনার্জি বেশি হবে? যে স্টেবল, দ্যাট ইজ বন্ডিং, তার এনার্জি এনার্জি তার কম হবে, আর যে অ্যান্টি বন্ডিং তার এনার্জি বেশি হবে। ওকে, এবার যেটা বলছিলাম, কোয়েশ্চেন দিয়েছিল, জিজ্ঞেস করেছিল যে পাই স্টার অরবিটালে কতগুলো নোডাল প্লেন রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে 2, কারণ এইটা একটা নতুন নোডাল প্লেন তৈরি হয়েছে আফটার দেয়ার কম্বিনেশন, but the existing nodal plane is this one, mind it, this is the existing one। এটাও কিন্তু একটা নোডাল প্লেন, existing nodal plane, আর এটা হচ্ছে নিউলি ফর্মড নোডাল প্লেন। তাহলে টোটাল নোডাল প্লেন জিজ্ঞেস করেছিল, অ্যান্সার হবে সেক্ষেত্রে 2। যদি জিজ্ঞেস করে যে পাই বন্ডিং এর ক্ষেত্রে নোডাল প্লেন কতগুলো, অ্যান্সার হবে 1। এখানে নোডাল প্লেন রয়েছে, দ্যাট ইজ দ্য এক্সিস্টিং নোডাল প্লেন, এখানেও ছিল যেটা। ওকে, ক্লিয়ার? এবার আমি তাহলে একটা আমাদের আইডিয়া তৈরি হলো যে কিভাবে অ্যাটমিক অরবিটাল গুলো কম্বাইন করে। এই স্যার কম্বাইনটা বুঝে আমি কি করব, যেটা তোদের মনের প্রশ্ন। দেখ, এই যে CH4 মলিকিউল, আমার কার্বনে কি ছিল? আউটার মোস্টে 2s2 2p2। তাহলে আমি যদি 2s2 2p2 কে আঁকি,
এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট কনফিগারেশন। এই যে গ্রাউন্ড স্টেট কনফিগারেশন আমি দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে দেখে কি বলতে পারি যে কার্বনের ভ্যালেন্সি কত? নিয়ম হচ্ছে যে আউটার মোস্ট অরবিটে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন সেটাই তার ভ্যালেন্সি। এখানে কার্বনের আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে দুটো, তাহলে ভ্যালেন্সি 2 হওয়ার কথা। কিন্তু কার্বনের কি ভ্যালেন্সি 2? অ্যান্সার হচ্ছে না। কত? 4। কি করে হলো স্যার? তার কারণ যখন কার্বন অন্য কোনো এলিমেন্টের সঙ্গে কম্বাইন করতে যায় তখন সে তার গ্রাউন্ড স্টেট থেকে প্রথমে এক্সাইটেড স্টেটে আসে। সো গ্রাউন্ড স্টেট থেকে যখন এক্সাইটেড স্টেটে আসে তখন কি ঘটছে? one electron from 2s will jump to the vacant 2p orbital. তাহলে তখন ইলেকট্রন কি দাঁড়াচ্ছে? এই দাঁড়াচ্ছে। তাহলে এখানে হচ্ছে s px py pz। তাহলে এখন কার্বনে আনপেয়ার্ড ইলেকট্রন কতগুলো? টোটাল 4টে। সেই কারণে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4 because the number of unpaired electrons are 4. ক্লিয়ার? তার মানে কার্বন যখনই কোনো কম্পাউন্ড তৈরি করতে চাইবে তখনই সে এক্সাইটেড হবে, এক্সাইটেড হয়ে গেলেই তার আনপেয়ার্ড ইলেকট্রন 4টে হয়ে যাচ্ছে, সেই জন্য সবসময় সে টেট্রা ভ্যালেন্সি শো করবে। ওকে, এখন আমার মলিকিউল হচ্ছে আন্ডার কনসিডারেশন মিথেন CH4। CH4 এ একটা কার্বন 4টে হাইড্রোজেন। হাইড্রোজেনের কি অ্যাটমিক অরবিটাল? 1s। তাহলে আমার দেখে এখন মনে হচ্ছে যে আমার তো 4টে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে কার্বনের আর হাইড্রোজেনের 4টে 1s রয়েছে। তাহলে আমি s এর সঙ্গে s, s এর সঙ্গে px, s এর সঙ্গে py আর s এর সঙ্গে pz, মানে 4টে হাইড্রোজেনের জন্য 4টে 1s আর কার্বনের s 2s 2px 2py 2pz এদেরকে যদি কম্বাইন করে দিই তাহলেই তো আমি মিথেন পেয়ে যাব, ঠিক কি না? পাবো, পাওয়া উচিত ছিল, কিন্তু বাদ সাধলো এই জিওমেট্রি as well as this angle। যদি আমি এখানে s এর সঙ্গে একটা হাইড্রোজেনের 1s, একটা px এর সঙ্গে হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের 1s, একটা py এর সঙ্গে আরেকটা হাইড্রোজেনের 1s আর pz এর সঙ্গে আরেকটা হাইড্রোজেনের 1s কে কম্বাইন করে দিতাম, তাহলে কি দাঁড়াতো? মলিকিউলটার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কোনোভাবেই 109 ডিগ্রি 28 মিনিট হতে পারতো না। কেন হতে পারতো না? কারণ px py এবং pz all of them are mutually perpendicular। এরা প্রত্যেকে একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। তার মানে বন্ড অ্যাঙ্গেল আমি কত পেতাম? 90 পেতাম। কিন্তু আমি কি বন্ড অ্যাঙ্গেল আদৌ 90 পাচ্ছি? উত্তর হচ্ছে না। তাহলে নিশ্চয়ই এমন কিছু ঘটছে যার ফলে বন্ড অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে as well as the molecule assume tetrahedral geometry। কি সেই ঘটনা? that is combination of s px py and pz এই চারজনের মধ্যে কম্বিনেশন হচ্ছে। এই কম্বিনেশন হয়ে কি পাবো? ভালো করে ভেবে দেখ। প্রথমে s এর সঙ্গে px এর কম্বিনেশন হলো, তাহলে কি তৈরি হলো? sp তৈরি হলো। আবার ওই sp এর সঙ্গে py এর কম্বিনেশন হলো, কি তৈরি হলো? sp2 তৈরি হলো। আবার ওই sp2 এর সঙ্গে pz এর কম্বিনেশন হলো, কি তৈরি হলো? sp3 তৈরি হলো। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে s px py এবং pz all of them are combined to form
this sp3 hybridized orbit। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে এই যে px py pz এটা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার ছিল এবং s অরবিটালটা পুরোপুরি স্ফেরিক্যাল অবস্থায় তাদের সেন্টারে অবস্থান করছিল, এখন আর এদের নিজস্ব কোনো অস্তিত্ব রইল না। এরা পুরোটা কম্বাইন করে sp3 হাইব্রিডাইজ অরবিটাল তৈরি করেছে লাইক দিস। আমি ছবিটা আঁকছি এবার। এই কার্বন এই তৈরি করেছে। তার মানে এখন পুরো ব্যাপারটাই 3 ডাইমেনশনাল হয়ে গেছে এবং 3 ডাইমেনশনাল হওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। x y এবং z 3 axes are involved, so the overall molecule is 3 dimensional। তার মানে sp3 hybridized orbital তৈরি হয়ে গেছে। এবারে কি হবে? এবারে হাইড্রোজেনের যে 1s সেগুলো এক একটা sp3 hybridized অরবিটালের সঙ্গে কম্বাইন করবে লাইক দিস ম্যান। এই যে কম্বিনেশনটা হলো তার ফলে আমি এই মলিকুলটা দেখতে পাচ্ছি, কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ড 4টে, এখানেও তাই হয়েছে 4টে। এবং এই যে ইন্টারঅ্যাকশনটা, এটা কি ইন্টারঅ্যাকশন? সিগমা বন্ড তৈরি হয়েছে, যেহেতু s অরবিটাল ইনভলভ, সিগমা sp3 carbon and s hydrogen. That means the sigma bond has been formed between which two orbitals? sp3 hybridized orbital of carbon and s orbital of hydrogen. এবং all the 4 bonds in methane molecule are identical. All of them are sigma bonds and all of them have been formed by the overlapping of sp3 hybridized carbon along with s orbital of hydrogen atom। বল বোঝা গেল এত অবধি? কারোর কোনো কোয়েরি থাকলে বল এত অবধি। অ্যাক্সোনটিক যেটা হচ্ছে পুরোপুরি এটা অঙ্ক, এটা হচ্ছে ভেক্টর অনুযায়ী, ভেক্টর হয় তো ভেক্টরের যে রেজাল্টেন্ট ভেক্টর সেই অনুযায়ী 3 ডাইমেনশনাল। তো প্রথমে আমি বলছি আমি মনে কর এক্স আর আমি বলছি এক্স আর ওয়াই আছে, তার মাঝখান দিয়ে মনে কর 45 হলো। এবার ওই 45 যেটা হলো এটা প্লেনে আছে, এবার ওর সঙ্গে অন্য প্লেনে যেটা জেড তার মধ্যেখানে একটা অ্যাঙ্গেল আছে, তার যে রেজাল্টেন্ট, ঠিক আছে? এবার বোঝা গেছে? ওকে, তাহলে এইটা অবধি আমাদের হলো ফার্স্ট পার্ট। এবার আমি পরের পার্টে আসি, পরের মলিকুলে আসি। পার্ট মানে মলিকুল। এবার আমি আরো 3টে মলিকুল বলবো। কি কি বলবো? কার্বনেরই মলিকুল বলবো। আমি নেক্সট মলিকুল যেটা আসছি সেটা হচ্ছে ইথেন মলিকুল। এই পার্টটা আমি মুছে দিচ্ছি, এটা তো লাগবে না, বোঝা গেছে। ইথেন ফর্মুলা কি? C2H6। এবং স্টাডি করে দেখা গেছে ইথেনের ক্ষেত্রেও কিন্তু আমরা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার দেখতে পাই। এরকম হতে পারে, আবার এরকম হতে পারে।
এবং এখানেও HCH বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, প্রশ্ন হলো কি করে হলো ব্যাপারটা। আবার আমি কিন্তু স্টার্ট করছি সেই, যেহেতু এখানে সবকটাই কার্বন রয়েছে, সবকটাই সিঙ্গেল বন্ড রয়েছে, সেই sp3 হাইব্রিডাইজড অরবিটালের পার্ট থেকে। ভালো করে দেখুন, sp3 হাইব্রিডাইজড অরবিটাল, তার মানে কার্বনের 2s 2px 2py এবং 2pz অলরেডি কম্বাইন করে নিয়েছে। এবং কম্বাইন করেছে কেন? কারণ মলিকুলটার স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল, বন্ড অ্যাঙ্গেল একদমই মিথেনের মতোই 109 ডিগ্রি 28 মিনিট। So all the three atomic orbitals along three axes must be involved. Then only we will get the tetrahedral structure or three-dimensional geometry. কিন্তু মজার ঘটনা হচ্ছে এখানে কার্বনের সংখ্যা রয়েছে দুটো। There are two carbons. So let's see. Both of them have been hybridized. Both of them have been hybridized to sp3 hybridized orbit. আমি এইগুলোকে অপোজিট অ্যারো দিয়ে দেখাচ্ছি, ব্যাপারটা সেমই যদিও। এবার কি ঘটবে ভালো করে দেখ। আমি এবার sp3 হাইব্রিডাইজ অরবিটালের স্ট্রাকচার ড্র করছি। এটা একটা কার্বনের পার্ট, আর একটা কার্বন হচ্ছে এই পার্ট। তাহলে এখানে কি ঘটলো? এখানে দেখা যাচ্ছে যে দুটো কার্বনের একটা করে sp3 হাইব্রিডাইজ অরবিটাল নিজেদের মধ্যে ওভারল্যাপিং করেছে to form this carbon carbon single bond. sp3 hybridized orbital of the carbon atom will undergo head on overlapping with another sp3 hybridized orbital of carbon to form this carbon carbon single bond. আর বাকি যে তিনটে করে এক একটা কার্বনের sp3 হাইব্রিডাইজ অরবিটাল পড়ে রইল, তারা ওভারল্যাপিং করলো উইথ দা 1s অরবিটাল অফ হাইড্রোজেন টু ফর্ম কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। তার মানে কি দাঁড়ালো ঘটনা? এখানে আমি দু রকমের বন্ড পেলাম, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড which is formed between the sp3 hybridized carbon atom along with the s orbital of hydrogen, and another bond that is also sigma bond formed between sp3 hybridized carbon atom with sp3 hybridized carbon. ঠিক আছে, তাহলে এইটা হলো ইথেন মলিকুলের গল্প। ইথেন মলিকুল এইভাবে তৈরি হচ্ছে। এখন এখানে দু রকম স্ট্রাকচার দেখিয়েছি, এখানে এই হাইড্রোজেন কার্বন কার্বন হাইড্রোজেন একটা প্লেনে, আবার এর ক্ষেত্রে এই কার্বন হাইড্রোজেন কার্বন কার্বন হাইড্রোজেন এই একটা প্লেনে। এটা কি করে হয়েছে? বিকজ উই নো সিঙ্গেল বন্ডস ক্যান রোটেট, সিঙ্গেল বন্ডের ফ্রি রোটেশন ইজ অ্যালাউড। সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে কিন্তু এই রোটেশনটা অ্যালাউড। ঠিক আছে, তাহলে এইটা যদি রোটেট করে, এই হাইড্রোজেনটা উপর দিকে চলে গেলেই এই স্ট্রাকচারটা পাচ্ছে। তার মানে এখানে এই পার্টটা একই প্লেনে আছে, এখানে এই পার্টটা একই প্লেনে আছে। দ্যাট ইজ দ্য ইথেন মলিকুল। নেক্সট আসা যাক আর একটা মলিকুল দেখি। এবার যে মলিকুল দুটো দেখবো, একটা হচ্ছে ইথিলিন,
আরেকটা মলিকুল হচ্ছে অ্যাসিটিলিন। বল। ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রাকচার পাওয়া যাবে, তার মধ্যে এই দুটো হচ্ছে প্রান্তিক। একটার ক্ষেত্রে দুটো হাইড্রোজেন বন্ডের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর এটাতে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। এছাড়া তুই ইনফাইনাইট নাম্বার অফ রোটেশন করিয়ে স্ট্রাকচার পেতে পারিস। যে কোনো সিঙ্গেল বন্ডে রোটেশন করে যদি নতুন নতুন স্ট্রাকচার পাওয়া যায় সেগুলোকে বলা হয় কনফর্মেশন। কনফর্মেশনের সংখ্যা ইনফাইনাইট নাম্বার হতে পারে, তার মধ্যে আমরা দুটোকে চুজ করি, যেটা হাইয়েস্ট ইন এনার্জি, একটা লোয়েস্ট ইন এনার্জি। এইটা হচ্ছে লোয়েস্ট ইন এনার্জি, এটা হচ্ছে হাইয়েস্ট ইন এনার্জি। কেন হাইয়েস্ট ইন এনার্জি? দুটো হাইড্রোজেনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, রিপালশন ম্যাক্সিমাম। এখানে এই দুটো হাইড্রোজেনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, রিপালশন মিনিমাম। সেই জন্য এটা সবচেয়ে বেশি স্টেবল, এটা সবচেয়ে বেশি আনস্টেবল। যা হবে বাকি সব এর মধ্যে। ইথিলিন মলিকিউল ভেরি ইম্পর্টেন্ট মলিকিউল। কেন? এখানে কার্বনের সংখ্যা দুটো ইথেনের মতোই, কিন্তু মলিকুলের স্ট্রাকচার হচ্ছে প্ল্যানার, and HCH or HCC bond angle 120 ডিগ্রি। কি করে হলো ঘটনাটা? এখানে দুটো কার্বন আছে, আমি এদের হাইব্রিডেশনের আগে থেকে শুরু করছি। এই হচ্ছে কার্বনের এক্সাইটেড স্টেটের কনফিগারেশন। আমি ধরে নিচ্ছি যে প্লেনে মলিকুলটা ফর্ম করেছে সেটা হচ্ছে XY প্লেন। ধরে নিচ্ছি আমি, সেটা YZ ও হতে পারে, XZ ও হতে পারে, আমি যে কোনো একটা নিচ্ছি, XY প্লেন ধরে নিচ্ছি। দ্যাট মিনস এই মলিকুলটাকে তৈরি করতে গেলে, বেসিক ফ্রেমটা তৈরি করতে গেলে আমার কোন দুটো অ্যাক্সিস লাগবে? X axis আর Y axis. That means which p orbitals will be involved? Only px and py. They are only present on the xy plane. Z axis কি আছে? xy প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার আছে, কিন্তু মলিকুল হচ্ছে প্ল্যানার মলিকুল। That means all the atoms are on the xy plane. ইথিলিন মলিকুলের টোটাল 6টা অ্যাটমই xy প্লেনের মধ্যে রয়েছে, সেই জন্য মলিকুলটা প্ল্যানার এবং xy প্লেনে মলিকুলটা এক্সিস্ট করছে। সো সেখানে সেটাকে আমার তৈরি করতে গেলে আমাকে কম্বিনেশন করাতে হবে এস এর সঙ্গে পিএক্স, পিওয়াই এবং পিজেড এর, সরি, এস এর সঙ্গে পিএক্স এবং পিওয়াই এর, পিজেড এর কম্বিনেশন কিন্তু এখানে হবে না, কারণ পিজেড এর কম্বিনেশন হলে মলিকুলটা প্ল্যানার হতো না। তার মানে এখানে হাইব্রিডাইজেশনে কি পাবো? একটা এস এর সঙ্গে দুটো পি এর কম্বিনেশন হয়েছে, দ্যাট ইজ sp2 hybridization, এবং পিওর pz আনহাইব্রিডাইজড অবস্থায় পড়ে থাকবে। ভালো করে বলছি, তার মানে এই মলিকুলটা আমি পাচ্ছি যে s, px এবং py এরা কম্বাইন করলো, কম্বাইন করে sp2 হাইব্রিডাইজ অরবিটাল তৈরি করলো, এবং pz যে অরবিটালটা ছিল সেই অরবিটালটার যে ইলেকট্রনটা বা অরবিটালটা আনহাইব্রিডাইজড অবস্থায় পড়ে রইল। এটা হলো বেসিক ফ্রেম। তাহলে দুটো কার্বনের ক্ষেত্রে সেম ঘটনা। তাহলে এইভাবে ছবিটা আঁকি। এই হলো sp2. For another carbon same thing.
sp2। এবার প্রশ্ন হলো pz তাহলে কোথায় গেল? এটা যদি একটা প্লেন মনে করি তাহলে এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি pz রয়েছে, এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি রয়েছে pz in this manner। ঠিক আছে, এবার একটা কার্বনের সঙ্গে, একটা কার্বনের যে তিনটে sp2 হাইব্রিডাইজ অরবিটাল, তার মধ্যে দুটো sp2 হাইব্রিডাইজ অরবিটাল ইনভলভ হয়েছে s এর সঙ্গে ওভারল্যাপিং করতে in this manner। আর রিমেইনিং sp2 হাইব্রিডাইজ অরবিটাল দুটো কার্বনেরই নিজেদের মধ্যে ওভারল্যাপিং করেছে টু ফর্ম দা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। কারণ মলিকুলার স্ট্রাকচারটা কি? মলিকুলার স্ট্রাকচারটা তো এইটা, ইথিলিন মলিকুলার স্ট্রাকচার। কার্বনের সঙ্গে ডাবল বন্ড আছে, মাল্টিপল বন্ড আছে। মাল্টিপল বন্ডের মধ্যে একটা আছে সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড। তাহলে এইটা হচ্ছে সেই সিগমা বন্ডটা যেটা sp2 হাইব্রিডাইজ অরবিটালের ওভারল্যাপিং এর ফলে তৈরি হয়েছে। তাহলে আমি এখানে কি কি বন্ড পেলাম? একটা পেলাম সিগমা sp2 কার্বন s হাইড্রোজেন, এখানে পেলাম সিগমা sp2 কার্বন sp2 কার্বন। এবার এইটা হয়ে গেল একটা প্ল্যানার পার্ট, xy প্লেনের পুরো ঘটনাটা ঘটে গেল। এবার এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি pz রয়েছে, সেই pz এর মধ্যে এবার ওভারল্যাপিং হবে। কি ওভারল্যাপিং? পাশাপাশি, দ্যাট ইজ ল্যাটারাল ওভারল্যাপিং। এই যে ল্যাটারাল ওভারল্যাপিং দেখতে পাচ্ছি, এরকম ল্যাটারাল ওভারল্যাপিং হবে pz এর মধ্যে। এই ল্যাটারাল ওভারল্যাপিং করে কি পাবো? পাই বন্ড পাবো, পাই বন্ড। তার মানে এখানে যে বন্ডটা তৈরি হচ্ছে দ্যাট ইজ পাই, pz কার্বন pz কার্বন, এদের মধ্যে ওভারল্যাপিং করে আমি পাই বন্ড পাচ্ছি। কোন কার কার মধ্যে ওভারল্যাপিং? pz এর মধ্যে ওভারল্যাপিং। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে যখন আমার মাল্টিপল বন্ড থাকবে, একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। মাল্টিপল বন্ড বলা ভুল, মানে যে ডাবল বন্ড যখন থাকবে, একটা সিগমা বন্ড একটা পাই বন্ড। ওকে, নেক্সট আসি অ্যাসিটিলিন মলিকিউল। অ্যাসিটিলিনের ফর্মুলা C2H2 আমরা জানি, এবং এর ক্ষেত্রে মলিকিউলটার স্ট্রাকচার হচ্ছে লিনিয়ার। আমি ধরে নিচ্ছি মলিকিউলটা অ্যালং দা এক্স অ্যাক্সিস রয়েছে, এবং HCC or CCH বন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে 180 ডিগ্রি। এখন কি করে ঘটনাটা ঘটলো? মলিকিউল যেহেতু লিনিয়ার, তার মানে শুধুমাত্র একটা অ্যাক্সিস আমার লাগছে মলিকিউলটা তৈরি করতে। আমি ধরে নিচ্ছি সেটা এক্স অ্যাক্সিস, তার মানে শুধুমাত্র এস আর পিএক্স এর মধ্যে কম্বিনেশন হবে, বাকি যে দুটো পি অরবিটাল সেগুলো আনহাইব্রিডাইজড অবস্থায় পড়ে থাকবে। দ্যাট মিনস এই যে এস আছে, পিএক্স আছে, পিওয়াই আছে, পিজেড আছে, এর মধ্যে এস আর পিএক্স এর মধ্যে ওভারল্যাপিং হবে, হয়ে এসপি হাইব্রিডাইজ অরবিটাল তৈরি করবে, আর বাকি পিওয়াই পিজেড
অ্যাজ ইট ইজ পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এবার ছবিটা আঁকা যাক, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। কার্বনের এক একটা কার্বনের দুটো করে sp হাইব্রিডাইজ অরবিটাল, সে ওভারল্যাপিং করছে। একটা কার্বনের সঙ্গে একটা ওভারল্যাপিং হচ্ছে, আর একটা হাইড্রোজেনের সঙ্গে ওভারল্যাপিং হচ্ছে। কারণ দেখতেই পাচ্ছি ফর্মুলা হচ্ছে বা স্ট্রাকচার হচ্ছে মলিকুলার এইটা, এটা হচ্ছে স্ট্রাকচার। এই ঘটে গেল। তার মানে এখানে sp এর সঙ্গে s এর ওভারল্যাপিং হলো, s অফ হাইড্রোজেন এন্ড sp অফ কার্বন, এন্ড আরেকটা সিগমা বন্ড তৈরি হয়েছে sp কার্বনের মধ্যে ওভারল্যাপিং করে। দু ধরনের সিগমা বন্ড পেয়েছি। এখন পড়ে আছে দুটো p অরবিটাল যারা আনহাইব্রিডাইজড, এবং ভালো করে ভেবে দেখ py এবং pz they are perpendicular, both of them are perpendicular, rather mutually perpendicular with x axis। আমি দুটোকে এবার আঁকছি, ভালো করে দেখবি। আমি z টাকে আগেরটা যেমন এঁকেছিলাম সেরকম ভাবে আঁকি। আর y টাকে পারপেন্ডিকুলার বোঝানোর জন্য একটু বেঁকিয়ে আঁকলাম, যাতে বুঝতে পারি যেটা পারপেন্ডিকুলার। তাহলে এখন কি এরকম ধরনের ওভারল্যাপিং হবে? py এর মধ্যে ওভারল্যাপিং হবে, and pz এর মধ্যে ওভারল্যাপিং হবে। তার মানে এখানে দুটো সেট অফ p অরবিটালস এর মধ্যে ল্যাটারাল ওভারল্যাপিং হয়েছে। একটা হচ্ছে pz এর মধ্যে ল্যাটারাল ওভারল্যাপিং, একটা py এর মধ্যে ল্যাটারাল ওভারল্যাপিং। So we will get two pi bonds। এই দুটো পাই বন্ড তৈরি হচ্ছে কোন বেসের ওপর, মানে কার ওপর ভিত্তি করে? x অ্যাক্সিস বরাবর যে সিগমা বন্ডটা কার্বন কার্বনের মধ্যে রয়েছে, which has been formed between the overlapping of sp hybridized carbon atoms with another sp hybridized orbital of the carbon atom। তার মানে এই যে মাল্টিপল বন্ড, এই যে এখানে ট্রিপল বন্ড, তাহলে এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি? একটা সিগমা বন্ড আর দুটো পাই বন্ড। এখানে কি পেয়েছিলাম? একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড। তার মানে কি বোঝা যাচ্ছে এখান থেকে? কি আমি কনক্লুশন ড্র করতে পারি? যে মাল্টিপল বন্ড যদি থাকে তাহলে সিগমা বন্ড সেই রিজিয়নে কটা হবে? একটাই হবে। বাকি যে যতগুলো মাল্টিপল বন্ড রয়েছে, রিমেইনিং অল মাল্টিপল বন্ডস আর পাই বন্ডস। যেমন ইথিলিনে ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, ওই রিজিয়নটায়। অ্যাসিডিলিনে কার্বন কার্বন ট্রিপল বন্ড, এই ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড দুটো পাই বন্ড। তাহলে এখন যদি কোয়েশ্চেন করা হয় যে ইথিলিন মলিকিউল, এই ইথিলিন মলিকুলের টোটাল সিগমা বন্ড কটা? দেখা যাচ্ছে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, এরকম বন্ডের সংখ্যা টোটাল 4টে। কার্বন কার্বন সিগমা বন্ড, তার মানে টোটাল 5টা সিগমা বন্ড, একটা পাই বন্ড। সিমিলারলি এখানে যদি জিজ্ঞেস করা হয় যে
অ্যাসিটিলিন মলিকুলে সিগমা বন্ড পাই বন্ড কটা? অ্যাসিটিলিন মলিকুলেও টোটাল 3টে সিগমা বন্ড আর 2টো পাই বন্ড। ক্লিয়ার? বোঝা গেছে? বল, এত অবধি কারোর কোনো কোয়ারি, কোনো ডাউট থাকলে বল। বল। এখানে কি লিখেছি? এই যে এগুলো কি ইন্টারঅ্যাকশন, যেখানে সিঙ্গেল বন্ড দেখবো এগুলো সিগমা বন্ড লেখা আছে তো। তাহলে এইটা 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 চারটে তো সিমিলার নেচারের, আইডেন্টিক্যাল। তাহলে কটা হলো? 4টে সিগমা হলো। আর এখানে কার্বন কার্বনের মধ্যে sp2 sp2 হাইব্রিডাইজ অরবিটালের ওভারল্যাপিং হচ্ছে, এটাও হেড অন ওভারল্যাপিং, তাহলে এটা একটা সিগমা। তাহলে টোটাল কটা সিগমা পেলাম? এখানে 4টে, এখানে একটা 5টা, তাই 5টা লিখেছি। এখানে কটা পেয়েছি? কার্বন হাইড্রোজেনের মধ্যে বন্ড হচ্ছে, এটা একটা এটা একটা, দুটো হয়ে গেল। আর এখানে কার্বন কার্বনের মধ্যে ওভারল্যাপিং হচ্ছে, তাহলে এইটা 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 3টে হয়ে গেল। আর দুটো পি অরবিটালের মধ্যে ওভারল্যাপিং হচ্ছে, তাই জন্য দুটো পাই বন্ড, তাই 3টে সিগমা 2টো পাই। বোঝা গেল? আর কারোর কোনো কোয়ারি? ওকে, তাহলে এবার যেটা আমাদের মেন বক্তব্য ছিল, যে জায়গাটা থেকে আমরা স্টার্ট করছিলাম, সেটা হচ্ছে যে একটা আইডিয়া আমরা পেলাম যে কিভাবে মলিকুলের স্ট্রাকচারকে আমরা একটা স্ট্রাকচার সম্বন্ধে একটা ধারণা তৈরি করতে পারি। তাহলে এখন আমি যদি এরকম ভাবে ব্যাপারটাকে লিখি যে নাম্বার অফ বন্ড পেয়ার, মানে কতগুলো বন্ড রয়েছে, আচ্ছা না সেটা এরকম ভাবে না বলে এক মিনিট এইভাবে বলি, বুঝতে সুবিধা হবে। state of hybridization structure কি কি হাইব্রিডাইজেশন হতে পারে? একটা হতে পারে sp, তার ক্ষেত্রে স্ট্রাকচার কি হয়? লিনিয়ার। বন্ড অ্যাঙ্গেল কত হয়? 180 ডিগ্রি। নেক্সট কি হতে পারে? sp2 প্ল্যানার, বন্ড অ্যাঙ্গেল 120। sp3 টেট্রাহেড্রাল, 109 ডিগ্রি 28 মিনিট। dsp2 স্কোয়ার প্ল্যানার, সেক্ষেত্রে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। sp3d ট্রাইগোনাল বাই পিরামিডাল, কিচ্ছু দেওয়া থাকবে না।
কি কোশ্চেন আসবে, কোশ্চেনের ব্যাপারে পরে আসছে, আমি এখন শুধু সেক কোশ্চেন নিয়ে আমি কোনো কথাই বলিনি এখন। ট্রাইগোনাল বাইপিরামিডাল, এখানে বন্ড অ্যাঙ্গেল কত হয়? বন্ড অ্যাঙ্গেল হয় হচ্ছে এখানে 90 ডিগ্রি এবং 120 ডিগ্রি। নেক্সট হচ্ছে sp3d2, octahedral 90 ডিগ্রি। sp3d3, পেন্টাগোনাল বাইপিরামিডাল, এখানে বন্ড অ্যাঙ্গেল হয় 72 ডিগ্রি or 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমরা এই sp3 অবধি আলোচনা করেছি। এরকম একইভাবে ডি অরবিটালের ইনভলভমেন্ট হতে পারে, এবং যখন ডি অরবিটালের ইনভলভমেন্ট হচ্ছে তখন কিন্তু আরো স্ট্রাকচারটা কমপ্লিকেটেড হচ্ছে। এবং আরেকটা জিনিস এখানে জানাটা দরকার, যেমন আমি যেমন লিনিয়ার বলতে এক্স অ্যাক্সিস যদি ধরে নিই, যে দ্য মলিকুল হ্যাজ বিন ফর্মড অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে পিএক্স অরবিটাল ইনভলভড হাইব্রিডাইজেশনে। যদি প্লেনটা মনে করি এক্স ওয়াই প্লেন, তাহলে px py orbital involved in the hybridization. Tetrahedral 3-dimensional structure, তাহলে px py pz তিনজনই ইনভলভড ইন হাইব্রিডাইজেশন। যখন স্কোয়ার প্ল্যানার নিচ্ছি তখন কি হচ্ছে, আমি ধরে নিই যে স্কোয়ার প্ল্যানারটা বা যে প্লেনটার কথা বলা হচ্ছে সেটা এক্স ওয়াই প্লেন, তাহলে স্কোয়ার প্ল্যানারের জন্য স্ট্রাকচারটা দেখতে হবে যে, এবং বুঝতে হবে যে কোন কোন অরবিটাল ইনভলভ। ভালো করে ভেবে দেখ, স্কোয়ার প্ল্যানার সাপোজ এক্স ওয়াই প্লেন, তাহলে এক্স ওয়াই প্লেনে কি কি অরবিটাল আছে? এস তো পাচ্ছি, পিএক্স পাচ্ছি, পিওয়াই পাচ্ছি, আর কি হবে? কোন অরবিটালটা হবে? আর ডি এর কোনটা নেব? বল দেখি, কে বলতে পারে? জিষ্ণু, সৌমিত, বল দেখি। না, বাহ, ভেরি গুড, excellent, because dx square minus y square are on the xy plane, so only those orbital will be chosen which are on the xy plane. s নিয়ে তো কোনো ভাবনাই নেই, কারণ s তো সব জায়গাতেই রয়েছে, 3 ডাইমেনশন স্ফেরিক্যাল। px xy প্লেনে রয়েছে, py xy প্লেনে রয়েছে, as well as dx square minus y square also present on xy plane। তাহলে যখন স্কোয়ার প্ল্যানার, দ্যাট ইজ এরা কম্বাইন করে তৈরি করছে DSP2। এবারে আসি sp3d। sp3d এর ক্ষেত্রে, আচ্ছা, এর স্ট্রাকচারটা কেমন হয় দেখিয়ে দিই। সিম্পল স্ট্রাকচার, স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার। এখানে সেন্ট্রাল অ্যাটম থাকবে, এই হবে। দেখ, সব অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি আমি নিই ট্রাইগোনাল বাইপিরামিড, তার ক্ষেত্রে কি হবে? ট্রাইগোনাল বাইপিরামিডালের স্ট্রাকচারটা আগে দেখি, সেটা দেখতে কিরকম হয়। এই হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডালের স্ট্রাকচার। আমি ধরে নিচ্ছি এই যে প্লেনটা রয়েছে, এই প্লেনটা এক্স ওয়াই প্লেন। তার মানে যারা পারপেন্ডিকুলারলি রয়েছে তারা অ্যালং দ্য জেড অ্যাক্সিস বরাবর রয়েছে। তাহলে এই এক্স ওয়াই প্লেনটা তৈরি করার জন্য, এই যে এক্স ওয়াই প্লেনটা তৈরি করার জন্য আমার কে কাকে কাকে লেগেছে? এস কে লেগেছে, পিএক্স কে লেগেছে এবং পিওয়াই কে লেগেছে। আর যেটা অ্যালং দ্য জেড অ্যাক্সিস রয়েছে সেটার জন্য কাকে কাকে লাগবে? পিজেড এবং, বল কে বলবি, আর কাকে লাগবে? ডিজেড স্কোয়ার।
তাহলে টোটাল কি কি লাগলো, একটা এস, তিনটে পি, একটা ডি, and that's why it is sp3d. ক্লিয়ার হয়েছে এত অবধি? এত অবধি যদি ক্লিয়ার হয় বল, তারপর আমি অক্টাহেড্রাল পেন্টাগোনাল বাইপিরামিডালে যাব। তার মানে কোন কোন অরবিটালের ইনভলভমেন্টে এই স্টেট অফ হাইব্রিডাইজেশন গুলো পাচ্ছি, বোঝা যাচ্ছে? সব অরবিটাল কিন্তু ইনভলভ হচ্ছে না, কোন অরবিটাল গুলো ইনভলভ হচ্ছে ক্লিয়ার? অক্টাহেড্রালে আসি। অক্টাহেড্রাল হচ্ছে একদমই স্কোয়ার প্ল্যানারের মতোই। স্কোয়ার প্ল্যানারে কি ছিল, একটা স্কোয়ার প্লেন পেয়েছিলাম। অক্টাহেড্রালে কি হবে, এর সঙ্গে আরো একটা করে পার্ট অ্যাড হবে। কোথায় অ্যাড হবে, এক্স ওয়াই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি। তার মানে অক্টাহেড্রালের স্ট্রাকচার দাঁড়াবে এই আর এই হবে অক্টাহেড্রালের স্ট্রাকচার। তার মানে এখানে কে 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 ইনভলভ হবে, এখানে ইনভলভ হবে হচ্ছে এস, পিএক্স, পিওয়াই, পিজেড, সরি এক্স, পিএক্স, পিওয়াই, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। প্লেনটা তৈরি হয়ে গেল। এবার ওপরে আর নিচে অ্যালং দ্য জেড অ্যাক্সিস, তাহলে কাকে কাকে লাগবে, একটু আগে যাকে লেগেছে পিজেড এবং ডিজেড স্কোয়ার। কারণ ভেবে দেখ, এইটা হচ্ছে একদম অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, সেই কারণে আমার এদেরকে লাগলো। এবারে আসি পেন্টাগোনাল বাইপিরামিডাল। আমি এখানটাই দেখিয়ে দিই, পরের পাতায় গেলে বুঝতে অসুবিধা হবে। পেন্টাগোনাল বাইপিরামিডাল কিরকম দেখতে হবে, এই হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিড। আমি যে পেন্টাগনটা রয়েছে সেটা একটা প্লেনে রয়েছে, আমি ধরে নিই পেন্টাগনটা রয়েছে এক্স ওয়াই প্লেনে। তাহলে এই পেন্টাগনটা তৈরি করার জন্য কাদের কাদের ইনভলভমেন্ট লেগেছে, দেখি কে বলতে পারে, আমি বলবো না, নিজেরা বল। এই পেন্টাগনটা তৈরি করার জন্য কাদের কাদের ইনভলভমেন্ট লেগেছে বল। ঠিক, পিএক্স, পিওয়াই, ঠিক, হ্যাঁ ইয়েস। কারণ এখন কিন্তু আর আগের মতো একদম এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এই সেন্টার দিয়ে অরিজিন দিয়ে পাস করা চেরাম গল্পটা নেই। কারণ এখন পেন্টাগোনাল বাইপিরামিডাল হয়ে গেছে, মানে ইন বিটুইন দ্য অ্যাক্সিসও যারা প্রেজেন্ট অন দ্য এক্স ওয়াই প্লেন তাদের ইনভলভমেন্টও ঘটবে। and as we know dxy রয়েছে in between the axis on the xy plane, so dxy have been taken part in the hybridization. কি তৈরি করতে, এই পেন্টাগোনাল প্লেনটা তৈরি করতে which on the xy plane। এবারে এই xy প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার দুজন রয়েছে, তারা কারা, pz এবং dz স্কয়ার। তাহলে টোটাল কি পেলাম, একটা s, তিনটে p, তিনটে d, that's why it is sp3d3। অক্টাহেড্রালে কি পেয়েছিলাম, একটা s, দুটো সরি তিনটে p, দুটো d, তাই ছিল sp3d2। এখানে তো sp3d কেন হয়েছে বলেই দিলাম। এবারে অ্যাঙ্গেল গুলোর কথা একটু বলি। লক্ষ্য কর
এইখানে যে ইন্টারনাল অ্যাঙ্গেল এটা কত 72 না? আর যদি আমি এই পারপেন্ডিকুলারের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা কথা ভাবি, সেটা কত 90 ডিগ্রি না? সো দ্যাটস দ্য রিজন ইট ইজ 72 ডিগ্রি আর 90 ডিগ্রি। একইভাবে যদি এইখানে অ্যাঙ্গেলের কথা ভাবি, দ্যাট ইজ 90 ডিগ্রি অলওয়েজ। সো স্কোয়ার প্ল্যানারে আমি 90 ডিগ্রি পেয়েছি। ট্রাইগোনাল বাইপিরামিডাল এটা 120, এইটা হচ্ছে 90, সেই জন্য এখানে 90 আর 120 পেয়েছি। অক্টাহেড্রাল এটাও 90, এটাও 90, সেই একটাই অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে তাই এটা 90 ডিগ্রি। বল এত অব্দি ক্লিয়ার? জিওমেট্রি ব্যাপারটা বোঝা গেছে? এবং কি কি, হ্যাঁ বল অভিরূপ। এক্স স্কয়ার মাইনাস স্কয়ার নিয়ে নিত, এক্স স্কয়ার মানে কেন দিলাম না? ওকে, কারণ এখানে অ্যাঙ্গেল হয়েছে 120 ইন্টারনাল অ্যাঙ্গেল। যদি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার নিই তখন হয়ে যাচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল হতে হবে হচ্ছে 90 ডিগ্রি, যেটা ডিএক্স মানে আমাদের স্কোয়ার প্ল্যানার বা অক্টাহেড্রাল দেখতে পাচ্ছি। কারণ ডিএক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মানে তো একে অপরকে কাট করছে 90 ডিগ্রিতে, সেটা তো ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে না, তাই না? বোঝা গেল? এত অব্দি ক্লিয়ার প্রত্যেকের কাছে? পেন্টাগোনাল বাইপিরামিডালটা, পেন্টাগোনালটা এটাই বললাম যে পেন্টাগোনাল কোনটা বোঝাবো, মানে কি করে তৈরি হলো, না এখন যেটা এই লাস্ট যেটা বললাম সেটা? এক্স ওয়াই প্লেনের ওপর পেন্টাগোনাল বাইপিরামিডালের যে একটা প্লেন আছে, তো ট্রাইগোনালটা যে প্লেনে রয়েছে সেটা এক্স ওয়াই প্লেন ধরে নিচ্ছি। সেই এক্স ওয়াই প্লেনটা তৈরি হয়েছে কি করে? এক্স ওয়াই প্লেনটা তৈরি হয়েছে এস অরবিটাল, পি এক্স অরবিটাল আর পি ওয়াই অরবিটালের কম্বিনেশন করে। এবার এখানে কেন ডিটা নিলাম না? কারণ ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার যদি ইনভলভ হয় তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল হতে হবে 90 ডিগ্রি, কারণ ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার দুটো অরবিটাল একে অপরকে 90 ডিগ্রিতে কাট করেছে। সো 90 ডিগ্রিতে যদি কাট করে তাহলে কি হবে? তাহলে কিন্তু এদের ইন্টারনাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে হবে, কিন্তু এক্সপেরিমেন্টালি টিভিপির ক্ষেত্রে আমি কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইন্টারনালি পাচ্ছি না। যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার যারা রয়েছে তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। বল বোঝা গেল তো অব্দি? বুঝেছি থাকি না? আচ্ছা, তাহলে এত অব্দি হলো। এবারে এখন আরো কিছু জিনিস বাকি আছে সেটা বলি। যেমন নেক্সট পেজে আসি। আমি তিনটে ছবি আর একবার আঁকছি। একটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, একটা হচ্ছে অক্টাহেড্রাল, এটা হলো পেন্টাগোনাল বাইপিরামিডাল। এখন আমার কোশ্চেন হচ্ছে, মনে কর এই মলিকুলটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তো 5টা বন্ড করবে সেন্ট্রাল অ্যাটমটা। এই 5টা বন্ডের মধ্যে একটাই মনে কর লোন পেয়ার বসবে। প্রশ্ন হলো
লোন পেয়ারটা আমি কোথায় বসাবো, ভালো করে বুঝবি। লোন পেয়ারটা আমি কোথায় বসাবো, কোথায় বসাবো বলতে আমি দুটো পজিশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে এই বন্ডটা রয়েছে, এইটার নাম হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড, এটাও তাই অ্যাক্সিয়াল বন্ড, এটাও তাই অ্যাক্সিয়াল। এখানে মজার ঘটনা হলো যে অক্টাহেড্রালের ক্ষেত্রে অ্যাক্সিয়াল বলে আলাদা কিছু হবে না। কেন হবে না? তার কারণ অ্যাক্সিয়াল হোক বা ইকুয়েটোরিয়াল হোক, অক্টাহেড্রালের ক্ষেত্রে কিন্তু সবারই বন্ড অ্যাঙ্গেল সেম, এটাও 90, এটাও 90, কিন্তু এখানে এইটা 90, এইটা কিন্তু 120। তার মানে অক্টাহেড্রালের ক্ষেত্রে লোন পেয়ার আমি যেখানে ইচ্ছা বসাতে পারি, ডাজন্ট ম্যাটার। পেন্টাগোনাল বাইপিরামিডালে অ্যাক্সিয়াল আছে, ইকুয়েটোরিয়াল আছে। আমার প্রশ্ন, আমি লোন পেয়ারটা বসাবো কোথায়? কোথায় বলতে কোন পজিশনে? অ্যাক্সিয়ালে বসাবো না ইকুয়েটোরিয়ালে বসাবো? এখন দেখ, আমি টিবিপির ক্ষেত্রে, এটা টিবিপি, এটা অক্টাহেড্রাল, এটা পিবিপি, পেন্টাগোনাল বাইপিরামিড। আমি টিবিপির জন্য দুটো কেস হতে পারে, দুটো কেস আঁকছি একবার, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। একটা হতে পারে যে আমি লোন পেয়ারকে ইকুয়েটোরিয়ালে বসালাম, আরেকটা কেস হতে পারে আমি লোন পেয়ারকে অ্যাক্সিয়ালে বসালাম। ঠিক আছে? যখন আমি লোন পেয়ারকে ইকুয়েটোরিয়ালে বসাচ্ছি, তখন এই লোন পেয়ারটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারঅ্যাকশন দুটো বন্ডের সঙ্গে করছে। খুব ভালো করে শুনবি, যখন এটাকে ইকুয়েটোরিয়ালে বসাচ্ছি তখন শুধু এটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইন্টারঅ্যাকশন হচ্ছে, আর এইটার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ইন্টারঅ্যাকশন হচ্ছে। তাহলে লিখবো এরকম যে 90 ডিগ্রি ইন্টারঅ্যাকশন, এটার ক্ষেত্রে দুটো, আর এটার ক্ষেত্রে কটা হচ্ছে? একটা, দুটো, তিনটে। ঠিক কিনা বল, এতদিন ক্লিয়ার কিনা? তোর মনে প্রশ্ন হচ্ছে স্যার আমি 90 ডিগ্রি ইন্টারঅ্যাকশনের কথাই বা বলছেন গেল হঠাৎ করে? তার কারণ দু রকম অ্যাঙ্গেল আছে ট্রাইগোনাল বাইপিরামিডালে, একটা 90 ডিগ্রি, একটা 120 ডিগ্রি। আমি শুধু 90 ডিগ্রিটাকে নিচ্ছি কারণ আমি লোয়েস্ট যে অ্যাঙ্গেল সেটার কথা ভাবছি, কারণ সেখানে ইন্টারঅ্যাকশনটাই আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। যা ডিস্টেবিলাইজেশন জেনারেট করবে, যত কম বন্ড অ্যাঙ্গেলের মধ্যে ইন্টারঅ্যাকশন, সেখানেই জেনারেট করবে। 120 ইন্টারঅ্যাকশনের কথা আমি ভাবছি না, আমি শুধু 90 ডিগ্রি ইন্টারঅ্যাকশনের কথা ভাবছি, কারণ দু রকম অ্যাঙ্গেলের মধ্যে 90 ডিগ্রি লোয়ার অ্যাঙ্গেল। তাহলে এখানে তিনটে ইন্টারঅ্যাকশন, এখানে দুটো ইন্টারঅ্যাকশন, কোনটা তাহলে স্টেবল মনে হচ্ছে? বেশি পরিমাণ রিপালশন হওয়াটা বেশি স্টেবল, না কম পরিমাণ রিপালশন হওয়াটা বেশি স্টেবল? অবভিয়াসলি কম পরিমাণ রিপালশন। দ্যাট মিন্স মনে রাখতে হবে, ফর ট্রাইগোনাল বাইপিরামিডাল লোন পেয়ার always at equatorial position। তার মানে এই স্ট্রাকচারটা কারেক্ট, এইটা রং। বল বোঝা গেল? নিশ্চয়। বললাম যে লোন পেয়ারকে আমি দু জায়গায় বসাতে পারি, একবার অ্যাক্সিয়ালে বসাতে পারি, একবার ইকুয়েটোরিয়ালে বসাতে পারি। তাহলে যদি আমি অ্যাক্সিয়ালে বসাই, তাহলে আমি দেখছি যে সে
তার সঙ্গে পারপেন্ডিকুলারলি যে প্লেনটা রয়েছে সেখানে যে তিনটে বন্ড রয়েছে তাদের সঙ্গে ইন্টারাকশন করছে। কতগুলো ইন্টারাকশন? তিনটে বন্ড, তাহলে তিনবার ইন্টারাকশন করছে। আর যদি ইকুয়েটরিয়ালে বসাই তাহলে 90 ডিগ্রিতে শুধুমাত্র দুটো অ্যাক্সিয়াল বন্ডের সঙ্গেও ইন্টারাকশন করছে। যত বেশি লোন পেয়ার বন্ড পেয়ার ইন্টারাকশন বেশি হবে লোয়ার অ্যাঙ্গেলে, তার স্টেবিলিটি তত কম হবে। লোয়ার অ্যাঙ্গেল বলতে এখানে দু রকম অ্যাঙ্গেল আছে, একটা 90 একটা 120। তার মানে 90 তে অ্যাক্সিয়ালে লোন পেয়ারকে প্লেস করলে তার সঙ্গে তিনবার বন্ড পেয়ারের ইন্টারাকশন হচ্ছে বা রিপালশন হচ্ছে, আর ইকুয়েটরিয়ালে প্লেস করলে দুবার রিপালশন হচ্ছে। কোনটা বেশি স্টেবল? দুবার রিপালশন হওয়াটা তিনবারের বদলে। সেই জন্য লোন পেয়ারটাকে অলওয়েজ ট্রাইগোনাল বাইপিরামিডালের ইকুয়েটরিয়াল পজিশনে প্লেস করব। ক্লিয়ার এত অবধি? এবার যদি আমি অক্টাহেড্রালের কেসে আসি, অক্টাহেড্রালের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা আমার নেই। লোন পেয়ার আমি যেখানে ইচ্ছা বসাতে পারি, ডাজন্ট ম্যাটার। Why? Because all the angles are 90 degree. But mind it, if two lone pairs are there, তারা কিন্তু they will be at 180 ডিগ্রি। তারা কিন্তু একে অপরের 180 ডিগ্রিতে থাকবে। যদি একটা এখানে বসাই আর একটাকে আমাকে এইখানে বসাতে হবে, একে অপরের রেসপেক্টে 180 ডিগ্রিতে রাখতে হবে, কখনোই একে অপরের রেসপেক্টে 90 ডিগ্রিতে রাখতে পারবো না। এটা মনে রাখতে হবে যে লোন পেয়ার আমি সবসময় একে অপরের রেসপেক্টে অক্টাহেড্রালে 180 ডিগ্রিতে রাখবো, 90 ডিগ্রিতে নয়। বল ক্লিয়ার এত অবধি? তাহলে যেখানে ইচ্ছা বসাতে পারি, ডাজন্ট ম্যাটার, যেখানে ইচ্ছা। হবে না? কি করে হবে? না না না, সবার তো বন্ড অ্যাঙ্গেল সেম, সবারই তো 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। তাহলে যেখানে ইচ্ছা বসা, ডাজন্ট ম্যাটার। আমার ট্রাইগোনাল বাইপিরামিডে দু রকম বন্ড অ্যাঙ্গেল ছিল, 90 আর 120, কিন্তু এখানে তো সবই 90। এটা 90, এইটা 90, এইটা 90, ইভেন এটার সঙ্গে যে এইটা, এগুলো 90, অল আর 90 ডিগ্রি। সো যেখানে ইচ্ছা বসাই, ডাজন্ট ম্যাটার। একটা লোন পেয়ার থাকে, কিন্তু যদি দুটো থাকে তখন একে অপরের 180 তে বসাতে হবে। সেটা এখানে বসাতে পারি, অথবা আমি চাইলে এখানে এখানে বসাতে পারি, কিন্তু একে অপরের অপোজিটে, দ্যাট ইজ 180 তে বসাতে হবে। ক্লিয়ার? এবারে আসি ইকুয়েটরিয়াল, এই পেন্টাগোনাল বাইপিরামিডাল, পিবিপি স্ট্রাকচার। এখানে কি হয়? এখানে এই ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে 72 ডিগ্রি। তাহলে আমি কি এখানে লোন পেয়ারটাকে ইকুয়েটরিয়ালে বসাতে পারবো? উত্তর হচ্ছে না, কারণ ইকুয়েটরিয়ালে বসালেই পাশে পাশে বন্ডগুলোর সঙ্গে ইন্টারাকশন হবে, বেশি ইন্টারাকশন। তার বদলে যদি আমি লোন পেয়ারটাকে অ্যাক্সিয়াল পজিশনে বসাই, তাহলে কিন্তু আমার 72 ডিগ্রিতে কোনো ইন্টারাকশন নেই, কারণ এই মলিকুলটাতে দু রকম বন্ড অ্যাঙ্গেল আছে, একটা 72 একটা 90। যদি আমি এইখানে লোন পেয়ারকে বসিয়ে দিই, তাহলে বাকিদের সঙ্গে সব 90 ডিগ্রিতে ইন্টারাকশন, 72 ডিগ্রিতে কোনো ইন্টারাকশন নেই। কিন্তু ইকুয়েটরিয়ালে বসালে 72 ডিগ্রিতে অ্যাটলিস্ট দুটো ইন্টারাকশন তো হবেই। তাহলে কি মনে রাখবো? যে ফর পিবিপি, pentagonal bipyramidal, lone pair always at
অ্যাক্সিয়াল পজিশন। বল, এত অব্দি ক্লিয়ার? কারোর কোনো কোয়ারি, কোনো ডাউট থাকলে বল। নাইনটি ডিগ্রি ইন্টারঅ্যাকশনের সাথে, হ্যাঁ না, এক মিনিট, 90 ডিগ্রি ইন্টারঅ্যাকশন কেন নিয়েছিলাম? কারণ দু রকম বন্ড অ্যাঙ্গেল ছিল, তার মধ্যে লোয়েস্ট ছিল 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি নিয়েছিলাম। ওকে, আমরা একদম বেসিক ভিএসিপিআর এর পার্টটা আজকে পড়লাম। পরের দিনে শুধু মলিকিউল দেখবো, মলিকিউল ড্র করব, স্ট্রাকচার। আজকে জিওসিও শুরু হয়ে গেল। যে হাইব্রিডাইজেশন গুলো পড়ালাম, এই যে কম্বিনেশন, মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এগুলো সব জিওসির পার্ট। তাহলে এবার আমি কয়েকটা কোয়েশ্চেন দিচ্ছি, ভিএসিপিআর এর নয়, ওই ইথিলিন অ্যাসিটিলিন ওই পার্টটা থেকে কয়েকটা কোয়েশ্চেন দিচ্ছি। আমি একটা কোয়েশ্চেন আগে করে দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। কোয়েশ্চেন হচ্ছে, ফাইন্ড hybridization of all carbon in the following molecule, also mention how many sigma and pi bonds are present in it. কি হবে সেই উত্তর? আমি এক কোশ্চেনটা শেষ করি, কোশ্চেনটা মলিকুলটা রেখে দিই। মলিকুলটা হচ্ছে মনে কর CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 C ট্রিপল বন্ড CH, এই হচ্ছে মলিকুল। তাহলে কিভাবে অ্যাপ্রোচ করব কোশ্চেনটাকে? প্রথমে হচ্ছে একদম ভেঙে ভেঙে লিখব মলিকুলটাকে, একদম ভেঙে ভেঙে। একদম প্রিলিমিনারি স্টেজে আছিস, তাই জন্য যেরাম ভাবে বলছি সেরাম ভাবেই করবি, বাড়িতে প্র্যাকটিস করতে হবে কিন্তু, না হলে কিন্তু একদম ভয়ঙ্কর বাজে অবস্থা হবে, বলে দিচ্ছি আমি পরিষ্কার। প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা কার্বনের কটা সিগমা বন্ড কটা পাই বন্ড আছে দেখা, কটা সিগমা বন্ড কটা পাই বন্ড আছে এই কার্বনটায়। এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা একটা পাই, তার মানে এই কার্বনটায় রয়েছে তিনটে সিগমা একটা পাই বন্ড। নেক্সট এই কার্বনটায় আসি, এখানে একটা সিগমা, দুটো সিগমা, তিনটে সিগমা এবং একটা পাই, এখানে পাই বন্ড আছে, তাহলে এখানেও তিনটে সিগমা একটা পাই। এই কার্বনে আসি, একটা কার্বন, একটা সিগমা, দুটো সিগমা, তিনটে সিগমা, চারটে সিগমা, কোনো পাই বন্ড আছে না? নেই, তাহলে চারটে সিগমা বন্ড। এই কার্বনে আসি, একটা সিগমা, দুটো সিগমা, আর বাকি দুটো পাই বন্ড। মাল্টিপল বন্ডে বলেছি একটা সিগমা বাকি সব পাই। এই কার্বনে একটা সিগমা, দুটো সিগমা এবং দুটো পাই। নিয়ম হচ্ছে অর্গানিক মলিকুলের ক্ষেত্রে খুব সহজেই বার করা যায়,
হাইব্রিডাইজেশন সিগমা পাই এর উপর ডিপেন্ড করে। যদি চারটে সিগমা কোনো পাই না থাকে তাহলে sp3, যদি তিনটে সিগমা একটা পাই থাকে sp2, যদি দুটো সিগমা দুটো পাই থাকে sp। কি বললাম? যদি চারটে সিগমা হয় কোনো পাই না থাকে সেই কার্বনটা হবে sp3 হাইব্রিডাইজড। যদি তিনটে সিগমা থাকে একটা পাই থাকে sp2, যদি দুটো সিগমা দুটো পাই থাকে sp। তোর মনে প্রশ্ন আসতে পারে, স্যার এত শক্ত করে ভাবার কি আছে? আমি স্যার সহজ করে ভাববো, দেখবো সিঙ্গেল বন্ড সব কটা কার্বনে আছে sp3, যদি দেখবো ডবল বন্ড আছে একটা কার্বনে sp2 করে দেবো, ট্রিপল বন্ড আছে sp করে দেবো। এই ভাবনাকে আটকানোর জন্য এই মলিকিউল আসছে। এই মলিকুলে আমি দেখতে পাচ্ছি এই কার্বনটায় দুটো হাইড্রোজেনের সঙ্গে দুটো সিগমা বন্ড, আর এখানে কার্বন কার্বন ডবল বন্ড, মানে একটা সিগমা একটা পাই। তাহলে এই কার্বনটায় রয়েছে তিনটে সিগমা একটা পাই। কি হলো হাইব্রিডাইজেশন? তিনটে সিগমা একটা পাই sp2। এবার এই কার্বনটায় আসে, এখানে মাল্টিপল বন্ড একটা সিগমা, এখানে মাল্টিপল বন্ড একটা সিগমা, কটা সিগমা হলো? দুটো সিগমা। বাকি আর দুটো কি রয়েছে? এখানে একটা পাই এখানে একটা পাই, মানে কি পেলাম? টোটাল দুটো সিগমা দুটো পাই। কি দাঁড়ালো? sp। তার মানে ডবল বন্ড থাকলে এই চোখ বন্ধ করে sp2 লিখতে পারি না। ঠিক আছে? এই কার্বনটা আবার একই ঘটনা, দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন মানে দুটো সিগমা, এখানে একটা সিগমা একটা পাই, তার মানে তিনটে সিগমা একটা পাই, তার মানে এটাও হচ্ছে sp2। তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি? এই কার্বনটার হাইব্রিডেশন বার করতে বলেছে, sp2 sp2 sp3 sp sp sp2 এটা এটা sp এটা sp2। বল এত অব্দি ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বল। ওকে, নেক্সট। এবারে বলেছে এই মলিকিউলটাতে কতগুলো সিগমা বন্ড কতগুলো পাই বন্ড আছে বার করতে। তাহলে কি করে করব? আমি কিন্তু এবার শুধু যোগ করব, সিঙ্গেল বন্ড দেখবো, যোগ করব। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, তার মানে 10টা সিগমা বন্ড পেলাম। এবং মাল্টিপল বন্ড কোথায় কোথায় আছে? এই একটা মাল্টিপল বন্ড আর এখানে দুটো মাল্টিপল বন্ড, মানে টোটাল তিনটে পাই বন্ড। তাহলে কি অ্যান্সার দাঁড়ালো সেকেন্ড পার্টটার? কতগুলো সিগমা কতগুলো পাই? 10টা সিগমা তিনটে পাই। ক্লিয়ার? আমি একটা মলিকুল দেবো, তোরা উত্তর বলবি, ক্লাস শেষ করবো। CH3 C CH double bond C CH3 CH2 CH3। এই মলিকুলের প্রত্যেকটা কার্বনের হাইব্রিডাইজেশন বলতে হবে এবং পুরো মলিকুলটায় কতগুলো সিগমা বন্ড কতগুলো পাই বন্ড আছে বলতে হবে। করে ফেল তাড়াতাড়ি।
হয়ে গেলে হাত তুলবি, রেজ হ্যান্ড করবি। সৌমিতের হয়েছে। আর কারোর হলো না এখনো? অভিরূপের হয়েছে। জিষ্ণু, কি ব্যাপার, চুপচাপ কেন? হচ্ছে না? অগ্নিরেতের হয়ে গেছে। বাহ, বল সৌমিত বল, প্রথম কার্বনটা বল, এই কার্বনটা বল আগে, হাইব্রিডেশন বল। sp3, কারোর ডাউট আছে? ডাউট থাকলে বলবি। সৌমিত, নেক্সট কার্বন। sp, এই কার্বন sp। অভিরূপ, এই কার্বনটা? অভিরূপ, এই কার্বনটা? অগ্নিরেত, এই কার্বনটা? এইটা? এইটা? কারোর কোনো কোয়ারি আছে এই 8টা কার্বনের হাইব্রিডাইজেশন নিয়ে? অভিরূপ বল, কতগুলো সিগমা বন্ড কতগুলো পাই বন্ড হয়েছে? দেখি, 3 একে 4 একে 5 একে 6 একে 7 একে 8 একে 9 আর 3 এ 12 একে 13 আর 2 এ 15 একে 16 আর 3 এ 19টা হচ্ছে তো। কটা হয়েছে সৌমিত, অগ্নিরেত? 19টা সিগমা 3টে পাই তো। আমি পুরো ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখ। সিঙ্গেল বন্ড কটা রয়েছে ক্যালকুলেট করে দেখবি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। টোটাল 19টা সিগমা বন্ড আর 3টে পাই বন্ড। ঠিক আছে।